নমস্কার, সুপ্রভাত। কথায় সুরে জমজমাট সকালে স্বাগত সবাইকে। বসন্ত এসে গেছে, তাই সকালবেলাটা আমরা গান কবিতা নিয়ে থাকি, প্রতিদিনই থাকি। আজকেও চলে এসেছি কিছু কবিতা শোনাবো বলে আপনাদের, এবং আমরাও শুনবো বলে। আসলে সকাল সকালটা বিভিন্ন কবিদের কবিতা শুনে, গান শুনলে মনটা একটু অন্যরকম হয়ে যায় এবং সারাটা দিনের জন্য যেন কাজ করার একটা আলাদা আগ্রহ তৈরি হয়ে যায়। তাই চলে এসেছি। আর আমাদের আজকের সকালে যারা আছে, চলুন পরিচিত হই। আছে অদ্রিতি আচার্য, নমস্কার, শুভ সকাল। শুভ সকাল আপনাকে। আছে সোলাঙ্কি ঘোষ, নমস্কার, শুভ সকাল। আছেন অলোকেশ চক্রবর্তী, শুভ সকাল। শুভ সকাল। তবে আমি আবৃত্তি করব না। হ্যাঁ হ্যাঁ, একদম না। একদিন বসবেন, অলোকেশ দা বলেছেন একদিন বসবেন, সেই অপেক্ষায় আমরা আছি আর কি। অলোকেশ দা আমাদের একেবারে সকালবেলাটা খুব কি বলবো, সুরে লয়ে একেবারে সুন্দর করে দেয় আমাদের অনুষ্ঠানটাকে। কিন্তু একদিন বসবেন আমাদের সঙ্গে, আবৃত্তি করবেন, সেই অপেক্ষায় আমরা থাকবো। চলে যাই আজকে শিল্পীদের কাছে। কার কবিতা শুনবো আগে? সোলাঙ্কি, চলো শোনাই। চলো। বসন্তকাল নিয়ে যখন কথা হচ্ছে, বসন্তের একটা কবিতা দিয়ে আজকে শুরু করছি। একদম। কবি জয়দীপ চট্টোপাধ্যায়ের বসন্ত দিন। বসন্ত দিন শিমুল পলাশে রাঙা, বসন্ত দিন কোকিলের কুহুতান, বসন্ত দিন রং আবিরের মেলা, বসন্ত দিন চির সবুজের গান, বসন্ত দিন মোহন মাঙ্গলিকী, বসন্ত দিন প্রিয়তার রূপ কথা, বসন্ত দিন মিলনের উৎসব, বসন্ত দিন মুছে যাক সব ব্যথা, বসন্ত দিন ভালোবাসা থাক জেগে, বসন্ত দিন বৈরিতা হোক দূর, বসন্ত দিন সুবাসিত হোক ভাষা, বসন্ত দিন চেতনাতে রুদ্দুর। সত্যি বসন্তের সকালটা একটু অন্যরকম, খুব গরম না, খুব ঠান্ডা না, ওয়েদারটাই। তবে একটা জিনিস হয় কি, ওই যে গলার অবস্থা দেখছো তো, গলার অবস্থা কিন্তু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, এমনিতে খুব ভালো, আমাদের খুব ভালো লাগে। এবার অদ্রিতির কাছে যাব। আমি শোনাবো কবি জসীমউদ্দিনের লেখা রূপাই। এই গায়ের এক চাষার ছেলে, লম্বা মাথার চুল, কালো মুখে কালো ভ্রমর, কিসের রঙিন ফুল, কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া, তার সাথে কে মাখিয়ে দিয়েছে নবীন তৃণের ছায়া, জালি লাউয়ের ডগার মতো বাহু দুখান সরু, গা খানি তার শাওন মাসের যেমন তমাল তরু, বাদল ধোয়া মেঘে কে গো মাখিয়ে দিচ্ছে তেল, বিজলি মেয়ে লাজে লুকোয় ভুলি আলোর খেল, কচি ধানের তুলতে চারা হয়তো কোনো চাষি, মুখে তাহার ছড়িয়ে গেছে কত কটা তার হাসি, কালো চোখের তারা দিয়েই সকল ধরা দেখি, কালো দতের কালি দিয়েই কেতাব কোরআন লিখি, জনম কালো মরণ কালো, কালো ভুবনময়, চাষিদের ওই কালো ছেলে সব করেছে জয়, সোনায় যেজন সোনা বানায় কিসের গৌরব তার, রং পেলে ভাই গড়তে পারি রাম ধনুকের হার, কালোয় যেজন আলো বানায় ভোলায় সবার মন, তারি পদ রজের লাগি লুটায় বৃন্দাবন, সোনা নহে পিতল নহে, নহে সোনার মুখ, কালো বরণ চাষির ছেলে চূড়ায় যেন বুক, যে কালো তার মাঠেরই ধান, যে কালো তার গাও, সেই কালোতে স্নান করি উজ্জ্বল তাহার গাও,
আখরাতে তার বাঁশের লাঠি অনেক মানি খেলার দলে তারে নিয়েই সবার টানাটানি। জারির গানে তাহার গলা ওঠে সবার আগে, শাল সন্ধিবিদ যেন সকল কাজেই লাগে। বুড়োরা কয় ও ছেলে ছেলে নয়, ও পাগলা লোহা যেন। রূপাই যেমন বাপের বেটা, কেউ দেখেছে হেন? যদিও রূপা নয় গো রূপাই, রূপার চেয়েও দামি। এক কালেতে ওরই নামে সব গা হবে নামি। বাহ, ভীষণ সুন্দর একটা কবিতা জসীমউদ্দিনের। আসলে এই ধরনের কবিতাগুলি শুনলে মনে হয় বাংলার একটা গাঁয়ের ছবি দেখছি আমরা, তাই না? আর এই ধরনের রূপাইরা কিন্তু ঘরে ঘরে, মানে গ্রামের ঘরে ঘরে আছে, পাড়ায় পাড়ায় আছে, যাদের ওই যে বলছিল না যে কালো রূপ, বিভিন্ন কালার দিয়ে তো অনেক কিছু আমরা করতে পারি, কিন্তু এই কালোর মধ্যে থেকে যে সৌন্দর্যতাটাকে বের করে আনা, বা এই যে কালো রূপাইয়ের যে এত গুণ, এটাই এটা খুব পছন্দ। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, একদম একদম, সেটা মানি যে আর এই ধরনের গ্রাম্য ছেলেদের যে কি সুন্দর বর্ণনা ছিল, তাই না? ভীষণ সুন্দর, ভীষণ ভীষণ। আমার তো খুব একটা প্রিয় কবিতা রূপাই। আচ্ছা, আজ যদি কি করা হয় কবিতার পাশাপাশি? আর আমি কবিতার পাশাপাশি নাচ করি, পড়াশোনা চলে। পড়াশোনা তো চলবেই, হ্যাঁ, তার সাথে তবলাটাও একটু শিখেছি। আর নাচ গান? নাচ করি, গানও শিখেছি। সব সব একসাথে চলছে না? এখনের দিনের মানে এই জিনিসটাই খুব ভালো লাগে আর কি আমার, সমস্ত কিছু নিয়ে ছেলেমেয়েরা চলছে। আর সোলাঙ্কি, কি করছো? কি করছি? পড়াশোনা চলছে? পড়াশোনা চলছে, আর সঙ্গে কবিতা চলছে, কবিতা চর্চা চলছে। একদম। আর এছাড়া ভালো লাগার জায়গাটা হচ্ছে বই পড়া। আমার ভীষণ ভালো লাগে বই পড়তে। বাহ বাহ, এটা খুব ভালো। এই ব্যাপারটা কিন্তু এখন প্রায় উঠে গেছে। উঠে গেছে, হ্যাঁ, ঠিক ঠিক, এটা তো খুব ভালো, এটা খুব ভালো, কারণ এর বিকল্প কিছু নেই। যদিও আমাদের মোবাইলে আমরা সারা পৃথিবী আমাদের হাতের মুঠোয়, কিন্তু এই যে বই পড়ার মজাটাই আলাদা, তাই না? নতুন বইয়ের মানে সোলাঙ্কি যে বই পড়ে খুব, সেটা আমি কিন্তু টের পেয়েছি। আমি মানে বইমেলায় গিয়ে কিন্তু সোলাঙ্কিকে পেয়েছি। বইয়ের দোকানে দোকানে কিন্তু এই যে যাদের নেশা থাকে তাদের ওই বই মেলাটা কিন্তু খুব প্রিয় জায়গা আর কি। এই মেলাটা প্রিয় জায়গা। আগের দিনে দেখতাম প্রত্যেক বাড়িতে একটা লাইব্রেরি থাকতো। হ্যাঁ, এখন কিন্তু একটা সেলফ থাকতো যেখানে সমস্ত বইয়ের বই থাকতো। এখন কিন্তু খুব একটা খুঁজে পাওয়া যায় না। পাবে, কয়েকজনের বাড়িতে পাবে, হাতে গোনা। তারপরেও আছে সোলাঙ্কির মতো আজকের যুগের যারা এখনো বই ভালোবাসে, তাদের প্রতি তো একটু আলাদা আদর, একটু ভালোবাসা বেশি থাকে সত্যি। সেই সঙ্গে কবিতা চলছে। একদম, কবিতা থাকবেই। একদম। কি শোনাবে বলো? রবি ঠাকুরকে ছাড়া ভাবতে পারি না, বিশেষত বাইরে বেরিয়ে ভাবতে পারি না। রবি ঠাকুরের পথের বাঁধন। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল। ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। নাই আমাদের কনক চাপার কুঞ্জ, বনবিথিকায় কীর্ণ বকুল পুঞ্জ। হঠাৎ কখন সন্ধে বেলায় নাম হারা ফুল গন্ধ এলায়। প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ কিরণে তুচ্ছ। উদ্ধত যত শাখার শিখরে রডোডেনড্রন গুচ্ছ। নাই আমাদের সঞ্চিত ধনরত্ন, নাই রে ঘরের লালন ললিত যত্ন। পথপাশে পাখি পুচ্ছ নাচায়, বন্ধনে তারে করি না খাঁচায়। ডানা মেলে দেওয়া মুক্তি প্রিয়ের, কুজনে দুজনে তৃপ্ত। আমরা চকিত অভাবনীয়ের কচিত কিরণে দীপ্ত। মাখামাখির একখানা কবিতা শুনলাম।
রবি ঠাকুরের এই ধরনের কবিতাগুলো শুনলে না ওই যে বসন্ত এসে গেছে বলতে ইচ্ছে করে। বসন্ত মানেই প্রকৃতির একটা সাজো সাজো, আবার এই যে রডোডেন্ড্রন বললো সেটাও বসন্তেই ফোটে। একদম ফুল, মানে বিভিন্ন গাছে গাছে ফুল, বিশেষত পলাশ শিমুলে একেবারে গাছ ভর্তি। এই সময় এই জন্যই বোধহয় ঋতুরাজ বসন্ত বলা হয় নাকি, কি বলো? এই জন্যই অবশ্যই, মানে প্রকৃতি এত সুন্দর হয়ে ওঠে এই সময়। হ্যাঁ, বিশেষত এই যে কিছু কিছু ফুল আছে সেগুলি এই সময়টাতে ফোটে এবং কি বলবো, এর কারণে যেখানে দেখবে পলাশ গাছ একটা আছে সেই জায়গায় আলো হয়ে যায় না, পলাশে বা শিমুল গাছ একটা আছে, আলো হয়ে যায়, ভীষণ ভালো লাগে। যাই হোক, আবার অদিতির কাছে যাব। আমি শোনাবো কবি অরূপ চৌধুরীর লেখা ভালোবাসতে বলুন স্যার। আমায় ডেকেছেন স্যার? বাবা এসেছিল, মাও? ও বুঝেছি স্যার, ওরা কমপ্লেন করেছে পড়াশোনা করি না, তাই তো? তর্ক করি, জিনিস ভাঙি, মোবাইল চাই বলে জেদ ধরেছি, টিভি দেখতে চাই, তাই না স্যার? সব সব সত্যি স্যার। দিন শাস্তি দিন ওদের কথা শুনে। কি বললেন স্যার? শাস্তি দেবেন না? আপনি ওদের দলে নন, আমার কথা শুনতে চান? বলুন বলুন, কি শুনতে চান? ভালোবাসে বাবা মা? কেউ নয় স্যার, কেউ নয়। ওরা ভালোবাসে পরীক্ষার 90%, আমাকে নয়। শুধু পড়া চাই ওদের, রাত দিন। ভালোবাসা নেই স্যার, ভালোবাসা নেই ওদের কাছে। ভালোবাসা, ওদের ভালোবাসা নম্বরের টার্ম ডিপোজিট। ওরা মানুষ করতে চায় না, চায় মেশিন, নম্বর তোলার জ্যান্ত একটা মেশিন। জানেন স্যার, ওরা আমাকে ফুল আঁকতে দেয় না, গুপি বাঘা গাইতে দেয় না, চাঁদ দেখতে চাইলে জোর করে স্টাডি টেবিলের ল্যাম্পের তলায় বই দেখায়। পথের পাঁচালি পড়তে গেলে প্রাইভেট টিউটরের সময় বলে। জানেন স্যার, ক্লাস 9-এ পড়ি, 6টা টিউশন। আমাকে নিজেকে পড়তেই দেয় না ওরা। সর্বক্ষণ বকুনি, তুলনা, পিটুনি। শুতে, বসতে, খেতে। পালাতে ইচ্ছে করে স্যার, ইচ্ছে করে এই পৃথিবী থেকে দূরে চলে যেতে। সত্যি বলছি স্যার, মেশিন হতে চাই না। জানেন স্যার, আজও খেতে পারিনি, খেতে বসেই মায়ের বকুনি। রাগ হলো, ভীষণ রাগ। টেপ রেকর্ডারটা ভেঙে দিলাম রেগে। ভাতের থালা ফেলে বই কাঁধে স্কুলে চলে এলাম। ভালোবাসাহীন চাল সেদ্ধের চেয়ে উপোস ভালো স্যার। এই দেখুন, পেটে তীব্র খিদে, কিন্তু কোনো প্রশ্নই নেই। বন্ধুরা আছে এখানে, আপনারা আছেন, কত আপন করে ভালোবাসা আছে এখানে। একি স্যার, আপনি কাঁদছেন? কি বললেন? বসবো আপনার পাশে? বেশ, বসলাম। একি টিফিন বক্স খুলছেন কেন স্যার? না না স্যার, এটা তো আপনার টিফিন। আমি না খেলে আপনি আরো কাঁদবেন। তাই খাচ্ছি স্যার, আমি নিজের হাতেই খেয়ে। না, আপনি খাইয়ে দেবেন? তাই দিন স্যার, তাই দিন। কতদিন এমনি করে কেউ খাইয়ে দেয়নি। এমনি করে স্যার আদর করে কাছে টেনে বাবা মাও যদি। স্যার,
আমি তো পড়তেই চাই নিজের মতো করে, কিন্তু ওরা ওদের মতো চায়। ওদের কাছে জীবন মানে জয়েন্ট এন্ট্রান্স, বিলো 90 মানে কুলঙ্গার। ওরা ঘোড়াকে চাবুক মারতে জানে স্যার, গায়ে হাত বুলিয়ে আদর করতে জানে না। আচ্ছা বলুন তো স্যার, টপ সুন্দর হলে কি তাতে ফুল ফোটে? যদি না মাটি থাকে, সার দিলেই কি গাছ বড় হয় যদি না জল পায়? ওরা সব চোর স্যার, স্বপ্ন চুরি করে, সময় চুরি করে, আমার হাসি, আমার বন্ধু, খেলা, বয়স, ইচ্ছা, আমার সব চুরি হয়ে গেছে স্যার। যদি ওদের গলা ধরে একটু আদর পেতে চাই, ওরা বলে বইকে জড়িয়ে ধরতে। যদি ওদের হাত ধরে সবুজ মাঠে যেতে চাই, ওরা বলে টিউশন যেতে। জ্বর গায়ে যদি একটু বিশ্রাম নিতে চাই, পাশ ফিরিয়ে ওরা শোনায় পরীক্ষার রুটিন। তখন রেগে প্রতিবাদ করি। ওরা প্ল্যান করে আমাকে সাইকিয়াট্রিস্ট দেখাবে। আসলে শতাব্দীর নতুন রোগী ওরাই। একি স্যার, টিফিন তো সব শেষ, আপনি কি খাবেন? আপনার খিদে নেই? আমাকে খাইয়ে বুঝি আপনার খিদে মিটল? এই কথা দিলেন স্যার, এই কথা দিলেন। আর কিচ্ছু ভাঙব না, আর আমি মোবাইল চাইব না। বকুনি খাবো, মার খাবো, তবুও কিচ্ছু বলবো না। শুধু ওদেরকে বলুন একটু ভালোবাসতে, নম্বরকে নয় আমাকে। আমি মানুষ হতে চাই স্যার, আমি মানুষ হতে চাই, একটা বড় মানুষ। ভীষণ বাস্তব। সেটাই বলছিলাম যে মানে এই কবিতাটা যতবারই শোনা হয় মনে হয় যে এটা বোধহয় প্রতিটা আজকের যুগের প্রতিটা বাচ্চার কথা, প্রতিটা ছাত্রছাত্রীর কথা, তাই না? অজিতি কি মা বাবার উপরে একটু রাগটাগ আছে নাকি কবিতাটা? একেবারে ঠিক আছে, ঠিক আছে, তাহলে ঠিক আছে। তবে হ্যাঁ, এটা তো সমস্ত অভিভাবক অভিভাবিকাদের এটা ভীষণ মনে রাখা দরকার যে প্রত্যেকটা মানুষের একটা আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে, তাদের মধ্যে একটা আলাদা গুণ থাকে, কিন্তু আমরা সবাইকে এক ধাঁচে ফেলাতে চাই, তাই না? ফেলে দিতে চাই যে সবাইকে পড়তে হবে, সবাইকে ফার্স্ট হতে হবে। কিন্তু কেউ তো গানেও ফার্স্ট হতে পারে, কেউ তো আবৃত্তিতেও ফার্স্ট হতে পারে, ওই দিকটাও তার খুব ব্রাইট করতে পারে কোনো দিকে। আমরা সেটা চাই না, আমরা আমাদের মতো করে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হতেই হবে, এমন একটা বিষয় সবার মধ্যে চলে আর কি। আসলে দেখা যায় যে আমরা নিজেরাই অভিভাবকরা নিজেদের মধ্যে আমাদের কম্পিটিশন চলছে, সেটা আমরা বাচ্চাদের উপর ফেলে দিচ্ছি আর কি। যাই হোক, আমার খুব ভালো লাগে এটা যে কবিরা এই বিষয়গুলি নিয়ে লিখছেন এবং আমরা যারা কবিতা নিয়ে থাকি আমরা পড়তে পারছি, আমরা শোনাতে পারছি, বাচ্চা শিশুদের কথাগুলি আমরা শোনাতে পারছি কবিদের কথা, কবিতার মধ্যে দিয়ে আর কি। সমাজের বাস্তব চিত্রটা তুলে ধরছেন এরা, এটা বিশাল কাজ করছেন কবিরা, সমাজের এই ব্যাধিগুলোকে তুলে ধরছেন। একটা বাচ্চা তো নিজের কথা বলবে না, সে তো তার মা বাবার কাছে বাঁধা, যেভাবে পড়াবেন, যেভাবে তাকে গাইড করবেন তাই করতে হবে তাকে। কিন্তু তারও তো কিছু মনের কথা থাকতে পারে, সেটা ওই কবিতার মধ্যে দিয়ে আমরা জানতে পারছি, তাই না? জানি সবাই, কিন্তু প্রকাশ কোথায় করব? শোনাকে কি শোনাবে? কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের হওয়া না হওয়ার গল্প। বেশ। সে চেয়েছিল একটি সত্যিকারের প্রেমের কবিতা লিখতে। তার তো একটাই জীবন, মানুষের জীবনে প্রেমের চেয়ে নির্মল পিপাসার জল আর কি থাকতে পারে? সে আরো অনুভব করত প্রেমই কবিতার প্রাণ, তার শব্দ, তার ধ্বনি, তার মন্ত্র। কিন্তু তবু তার কবিতা
একটার পর একটা তার নিজের লেখা কবিতা, কি প্রেম, কি জল, এমনকি পায়ের নিচের শক্ত মাটি পর্যন্ত খুঁজে পেল না। কবিতার জন্য তার দিবস রজনীর জাগরণ, যা ছিল তার জীবনের কঠিনতম সত্য, প্রেম নয়, তাকে বারবার অপ্রেমের দারুণ আগুনে ছুঁড়ে দিয়ে বলতো, এখানেই তোর পরিশুদ্ধি। এই যে আগুন, মানুষের পৃথিবী, আগে তার খিদে মেটা। তোর সমস্ত কবিতা, তোদের সমস্ত কবিতা সে তার ক্ষুধার্ত জিভ দিয়ে চেটে খাবে। তুই মূর্খ, জীবনের পাঠ এখান থেকেই শুরু কর। দেখতে দেখতে তার কৈশোর গেল, যৌবন গেল, এখন তার মাথার সব চুল সাদা, হাতের 5 আঙুলে মাখের শীত। মাঝে মধ্যেই রাত দুপুরে ঘুমোতে না পারার যন্ত্রণায় সে চিৎকার করে উঠত, আমি একটি প্রেমের কবিতা লিখতে চাই, মাত্র একটি প্রেমের কবিতা। আর তখনই শোনা যেত তার মাথার ভিতর, তার বুকের মধ্যে সেই কঠিন তিরস্কার, বুড়ো হয়ে গেলি, এখনো স্বপ্ন দেখছিস? দেখ, ভালো করে দেখ, তোর চারদিকে এখনো হলুদ হেমন্তের পৃথিবী। কিন্তু তারপর কি দেখছিস? ধান কাটা হয়ে গেছে, চাষিরা ঘরে ফিরে যাচ্ছে, কিন্তু মাঝখানে ওরা কারা? দেখতে দেখতে তার পাকা ধানের হলুদ পৃথিবী খুন খারাপি লাল, লাল থেকে আগুন, আবার আগুন। আগুন, তুমি আমাকে সারা জীবন ধরে পুড়িয়েছ, কিন্তু আমি তো শুদ্ধ হলাম না, শুধু পুড়ে গেলাম। আমার সারা জীবন শুধু হাজার হাজার মানুষের দীর্ঘশ্বাস, তাদের সর্বনাশ আমার জটায় বেঁধে সরস্বতী নদীর জলে ঝাঁপ দিতে গেলাম। কোথাও তাকে খুঁজে পেলাম না। তুমি আমাকে কি জীবন শেখাও আগুন? এই কি মানুষের জীবন? তার একটিমাত্র প্রেমের কবিতা। কবিতা, তুমি এখন 3 ভুবনের কোন অতুলান্ত অপ্রেমের মধ্যে ঘুমিয়ে আছো? ঘুমাও, তুমি ঘুমাও, আর আমি জেগে থাকি আরেক আরম্ভের জন্য। মৃত্যুর মুখোমুখি আমি জেগে থাকি। বাহ, ভীষণ ভালো কবিতা। সোলাঙ্কি, ছোটবেলা থেকে শিখছো কবিতা? ছোটবেলা থেকেই শিখছি, ছোটবেলা থেকে কবিতা লোকের সঙ্গে যুক্ত, এখনো আছি। বাহ। আর কাকে দেখে মানে এই অনুপ্রেরণা কবিতার প্রতি? কবিতার প্রতি অনুপ্রেরণা অবশ্যই আমার গুরু পিনাকপাণিদেব। আঙ্কেলকে দেখেই মানে প্রতিদিন অনুপ্রাণিত হই। এত সুন্দর করে সব কবিতাকে অর্থটা এত সুন্দর করে বুঝিয়ে দেন, ভীষণভাবে। এটা খুব প্রয়োজন, প্রত্যেকটা যারা কবিতা নিয়ে চর্চা করেন তাদের এটা খুব প্রয়োজন আমার মনে হয়। শুধু কবিতা নয়, গানেরও, নাচ তো আছেই। কারণ যদি আমি বিষয়টা না বুঝলাম তাহলে এর ভেতরে যাওয়া কিভাবে, একে প্রকাশ করব কিভাবে? প্রকাশের আগে তো বুঝতে হবে বিষয়টাকে। আমরা শুনবো আরো কবিতা, কিন্তু নিতে হবে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পরে আবার ফিরে আসছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পরে। আমরা আছি সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় শুনে জমজমাট সকালে। আমাদের সঙ্গে আছে আজকে অদ্রিতি এবং সোলাঙ্কি। আমরা কবিতা শুনছি, আবার চলে যাব শিল্পীদের কাছে। অদ্রিতি, কে শোনাবে? আমি শোনাবো কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কেউ কথা রাখি। আচ্ছা, এর আগে একটু বলো তো, এই যে তুমি বলছিলে যে নাচ, গান, আবৃত্তি, 3টাতেই তুমি শিখছো, কোনটা বেশি ভালো লাগে?
অবশ্যই আমার মানে আবৃত্তিটাই ভালো লাগে। না বসলে বলে এখানে নাকি? না না, ভালো লাগে নাচটা এখন করা হয় না, মানে এখন পরীক্ষার জন্য একটু বন্ধ। কাকে দেখে অনুপ্রাণিত হওয়া? আসলে আমার গুরুকে দেখি, সুমনা মিশ্রকে দেখি, আপনাকে দেখি। সুমনা মিশ্রকে দেখে, এই যে আচ্ছা ঠিক আছে, তাই চলো কি শোনাবে? কেউ কথা রাখেনি, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বৈষ্ণবী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা কেটে গেল, কিন্তু সে বৈষ্ণবী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাঝি নাদিরানি বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদির আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তবে তুমি আমায় 3 প্রহরের বেল দেখাতে নিয়ে যাবে। একটাও রয়েল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরের রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও তাকায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়েল গুলি, সেই লাঠি লজেন্স আমাকে কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত শাড়ির চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তবু কথা রাখিনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী। কেউ কথা রাখিনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। বেশ, কেউ কেউ কথা রাখে। কথাটা এর আগে তোমাকে যে প্রশ্নটা করেছিলাম, এটা করার উদ্দেশ্য ছিল আসলে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা ক্যাসেট শুনতাম আর কি, যে ক্যাসেট লাগানো মানে এখন এগুলি নেই, টেপ রেকর্ডারে ক্যাসেট শোনা হতো। তো তখন না আমি অনুপ্রাণিত হয়েছিলাম পার্থ ঘোষ, গৌরী ঘোষের কবিতা শুনে শুনে। তাদের দেখা হয়নি তখনও, শুনে শুনে। এখন তো আর সেই ক্যাসেট ট্যাসেটের বিষয় নেই, এখন তো মোবাইলেই আমরা সব বড় বড় ব্যক্তিদের শুনতে পারি। তো তখন একটা সময় আমার কবিতা নিয়ে খুব ভয় ছিল ছোটবেলায়, মানে মুখস্থ করতে হবে, দাঁড়িয়ে বলতে হবে। মুখস্থটা করলাম টুললাম ঠিক আছে, কিন্তু দাঁড়িয়ে বলা মানে কোনো অনুষ্ঠানে এটা মানে ভীষণ ভয়ের ছিল আর কি। কারণ তখন ছোট ছিলাম, কবিতা মুখস্থ করতাম কিন্তু কবিতার ভেতরে ঢোকা হতো না। কিন্তু যখন একটু একটু বড় হলাম তখন কবিতাকে ভালোবাসতে শিখলাম, এবং পার্থ ঘোষ, গৌরী ঘোষের কবিতা, সব্যসাচীর কবিতা শুনে শুনে ওই যে কবিতার প্রতি ভালো লাগা এলো আর কি।
তাই তোমাদের দুজনকে আমি প্রশ্ন করছিলাম যে কাদের দেখে অনুপ্রাণিত হয়েছো। এটা আমার খুব জিজ্ঞাসা থাকে সবার কাছে, যে একটা একটা কিছু দেখে কিন্তু আমরা শিখি। যেমন কেউ গান করছে, লতা মঙ্গেশকরের গান খুব ভালো লাগছে, তাই আস্তে আস্তে গানের দিকে গান একটু একটু গুনগুন করতে করতে গান শিখতে আরম্ভ করে দিল, এই আর কি। সোলাঙ্কির কাছে যাব, কি শোনাবে? তারপর শোনাচ্ছি কবি আরণ্যক বসুর মনে থাকবে। পরের জন্মে বয়স যখন 16ই সঠিক, আমরা তখন প্রেমে পড়ব, মনে থাকবে? বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে, শীতল পাটি বিছিয়ে দেব, সন্ধে হলে বসব দুজন, একটা দুটো খসবে তারা, হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে, কান্ত কবির গান গাইবে, তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো চেয়ে, মনে থাকবে? এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব, এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন, এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন, মনে থাকবে? আমি হব উড়নচণ্ডী এবং খানিক উস্কো খুস্কো, এই জন্মের পারিপাট্য সবার আগে ঘুচিয়ে দেব, তুমি কাঁদলে গভীর সুখে এক নিমেষে সবটুকু জল শুষে নেব, মনে থাকবে? পরের জন্মে কবি হব, তোমায় নিয়ে হাজার খানেক গান বাঁধব, তোমার অমন ওষ্ঠ নিয়ে নাকছাপিয়ার নুপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো, মনে থাকবে? আর যা কিছু হই বা না হই, পরের জন্মে তিতাস হব, দোলমঞ্চের আবির হব, শিউলিতলার দুর্ব হব, শরৎকালের আকাশ দেখার অনন্ত নীল সকাল হব, এসব কিছু হই বা না হই তোমার প্রথম পুরুষ হব, মনে থাকবে? পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা ঝোড়া, গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার অবগাহন, সারা শরীর ভরে তোমার হীরক চূর্ণ ভালোবাসা, তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল, অনেক কথা ছিল এ জন্মে তা যায় না বলা, বুকে অনেক শব্দ ছিল সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক কাব্য করে বলা গেল না, এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে, পরের জন্মে মানুষ হব, তোমার ভালোবাসা পেলে মানুষ হবই, মিলিয়ে নিও। বাহ, ভীষণ একটা মিষ্টি প্রেমের কবিতা, ভীষণ ভালো লাগলো কবিতাটা। এরপরে অজিতির কাছে যাব। এর আগে একটু তোমাকে জিজ্ঞেস করছি, কি ধরনের কবিতা পড়তে ভালো লাগে বেশি? ঋতু নিয়ে যেসব কবিতা লেখা হয়, যেমন বসন্তকালে আজকের অনুষ্ঠানে তো তুমি শুরু করেছি বসন্ত দিয়ে। বসন্ত মানে বছরের এই বসন্তকালটার জন্য যেমন আমিও অপেক্ষা করে থাকি, আমার ভীষণ ভালো লাগবে, প্রকৃতি এত সুন্দর সুন্দর হয়ে যায়, আর প্রকৃতির প্রভাব আমাদের মধ্যে পড়ে, তাই না? এই যে প্রকৃতি যখন ভালো লাগে, দেখবে খুব যখন বৃষ্টি প্যাঁচে বৃষ্টি চলছে বেশ কয়েকদিন ধরে, মনটা একটু কেমন খারাপ থাকে, মন ভালো লাগার জন্য আমরা কবিতা করি, গান করি, কিন্তু কবিরাও প্রত্যেকটা কবিতা বসন্তকে নিয়ে মানে এত সুন্দর বর্ণনা করেছেন। একদম ঠিক। অজিতির কাছে যাব, কি শোনাবে? আমি শোনাবো কবি জয় গোস্বামীর লেখা টিউটোরিয়াল। তোমাকে পেতেই হবে শতকরা অন্তত 90 বা 90 বেশি, তোমাকে হতেই হবে একদম প্রথম, তার বদলে মাত্র 85, 5টা নম্বর কম। কেন কম? এই জন্যে আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আসি, এই জন্যে তোমার মা কাক ভরে উঠে সব কাজকর্ম সেরে ছোটবেলা থেকে তোমাকে নিয়ে যেত স্কুলে পৌঁছে দিতে, এই জন্যে
কাঠফাটা রোদ্দুরে কি প্যাচপ্যাচে বর্ষায় সারা দিন বসে থাকতো বাড়ির রোয়াকে কিংবা পার্কের বেঞ্চিতে। তারপর ছুটি হতে ভিড় বাঁচাতে মিনিবাস ছেড়ে অটোওয়ালাদের ওই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাঁপিয়ে আবার তোমার পড়া নিয়ে বসে পড়তো, যতক্ষণ না আমি বাড়ি ফিরে এসে তোমার হোম টাস্ক দেখছি। তারপর আঁচলে মুখ মুছে ঢুকতো কি ওই ভ্যাবসা রান্নাঘরে। এই জন্যে হাড় ভাঙা ওভারটাইম করে তোমার জন্য আন্টি রাখতাম। মোটা মাইনে, ভদ্রতার চা জল খাবার, সপ্তাহে 3 দিন, তাতে কত খরচা হয় রে রাখতে? বুদ্ধি আছে সেই হিসেব করবার? শুধু ছোট কালে নয়, এখনো যে তোকে টিউটোরিয়ালে পাঠিয়েছি, জানিস না কিরকম খরচাপাতি তার? ওখানে সবাই ঢুকলে প্রথম হয়, প্রথম কারো অধিকার নেই দ্বিতীয় হবার। রোজে যাস, দেখতে পাস না কত বড় বড় বাড়ি ও পাড়ায়, কত বড় বড় গাড়ি করে বাবা মারা ছেলে মেয়েদের নিতে আসে। আর ওই গাড়ির পাশে নয় পেছনে ওই অন্ধকারটায় রোজ দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে? হাতে অফিসের ব্যাগ, গোপন টিফিন বাক্স, ঘেমো জামা, ভাঙা মুখ, দেখতে পাস না? মন কোথায় থাকে ওই মেয়েগুলোর দিকে যারা তোর সঙ্গে পড়তে আসে? ওরা তোকে পাত্তা দেবে ভুলেও ভাবিস না। ওরা কত বড় লোক, তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে, ফরেনে, এনআরআই হতে হবে, এনআরআই। তবেই ম্যাজিক দেখবি। কবি, সাহিত্যিক থেকে মন্ত্রী অব্দি এক ডাকে চেনে। আমাদের নিয়ে যাবি, মাঝে মাঝে রাখবি আমাদের কাছে এনে। তার জন্যে প্রথমে হওয়া দরকার প্রথম, তাহলেই ছবি ছাপবে খবর কাগজে। আরো দরজা খুলে যাবে, আরো পাঁচ করে পারবে। অন্যদিকে মন দিস না, বাঁচবি তো বাঁচার মতো বাঁচ। না ভাবি, না ভাবি, আমি মন দিই না কোনো দিকে। না ভাবি, না আমি তাকাই না মেয়েদের দিকে। ওরা তো পাশেই বসে, কেমন সুগন্ধ আসে, কথা বলে। না ভাবি, না পরের কথাই দেখি না। নোট দিই। যেতে আসতে পথে ঘাটে কত ছেলে মেয়ে গল্প করে। না ভাবি, না আমি মেয়েদের সঙ্গে মিশতে চাই না কখনো। যেতে আসতে দেখতে পাই কাদা মাখা কত ছেলে বল খেলছে মাঠে, কত সব দুষ্ট ছেলে পার্কে প্রজাপতি ধরছে, চাকা বা ডাঙলি খেলছে কত ছোট লোক। না ভাবি, না আমি খেলতে চাই না কখনো, খেলতে চাইনি। না আমার বন্ধু নেই বাপি, আমার কোনো বন্ধু নেই। হ্যাঁ একজন আছে বাপি, অপু, 1 ক্লাসে পড়ে। ও বলে যে ওর বাবাও বলেছে প্রথম হতে, বলেছে কাগজে ছবি। হ্যাঁ বাপি, হ্যাঁ অপু বলেছে পড়াশোনা হয়নি একদম, বলেছে ও ব্যাগ পাবে। আর ব্যাগ পেলেও বলেছে বাড়িতে কোথায় বাথরুম সাফ করার অ্যাসিড আছে ও জানে। হ্যাঁ বাপি, হ্যাঁ অপু বলেছে ও উঠে যাবে কাগজের প্রথম পাতায়। সত্যি কবিতাটা শুনলে মানে খুব মন খারাপ হয়ে যায় আর কি। আমাদের সকলকেই প্রথম হতে হবে, এই যে কম্পিটিশনটা চলছে এটা বড় মারাত্মক। প্রথম হতেই হবে, এই একটা ব্যাপার চলছে আর কি চারিদিকে। এই জিনিসটা থেকে বোধহয় আমাদের বেরিয়ে আসতে হবে, ভালো হতে হবে, সব কিছুতে ভালো হওয়ার চেষ্টা করতে হবে। চেষ্টাটা তো বড়, হতেই হবে। ফার্স্ট তো একজনই হয়, তাই না? সেকেন্ড সব একজনই হবে, কিন্তু সবাই মিলে কি করে হবে?
আর যে যে হলো না সে খারাপ, সেটা কি করে আমরা জাজ করি? সেটা তো জাজ করার ক্ষমতা আমাদের নেই বা আমরা করতে পারি না। যাই হোক, কবিতাটা ভীষণ ভালো ছিল। এবার সোলাঙ্কির কাছে যাব, আমাদের সময়ও প্রায় শেষ হয়ে এসছে, হয়তো একটা কবিতাই শুনতে পারবো। আচ্ছা, আজকের সকালটা ছিলাম কবিতা নিয়ে, কবিতাকে নিয়েই বলি। বাহ। কবি হেলাল হাফিজের উৎসর্গ। আমার কবিতা আমি দিয়ে যাব আপনাকে, তোমাকে ও তোকে। কবিতা কি কেবল শব্দের মেলা, সঙ্গীতের লীলা? কবিতা কি ছেলে খেলা, অবহেলা রঙিন বেলুন? কবিতা কি নোটবই, টুইন ওয়ান, অভিজাত মহিলা সেলুন? কবিতা তো অবিকল মানুষের মতো, চোখ মুখ মন আছে, সেও বিবেক শাসিত। তারও আছে বিরহে পুষ্পিত কিছু লাল নীল ক্ষত। কবিতা তো রূপান্তরিত শিলা, গবেষণাগারে নিয়ে খুলে দেখো, তার সব অনুপরমাণু জুড়ে কেবলই জড়িয়ে আছে মানুষের মৌলিক কাহিনী। মানুষের মতো সেও সভ্যতার চাষাবাদ করে, সেও চায় শিল্প আর স্লোগানের শৈল্পিক মিলন। তার তা ভূমিকা চায় যতটুকু যার উৎপাদন। কবিতা তো কেঁদে ওঠে মানুষের যে কোনো অসুখে, নষ্ট সময় এলে উঠানে দাঁড়িয়ে বলে, পথিক এ পথে নয়, ভালোবাসা এই পথে গেছে। আমার কবিতা আমি দিয়ে যাব আপনাকে, তোমাকে ও তোকে। আমার কবিতা আমি দিয়ে যাব আপনাকে, তোমাকে ও তোকে। বাহ, ভীষণ ভালো। সত্যি কবিতা নিয়ে এই কবিতাটা খুব ভালো, ভীষণ ভালো। সেই সঙ্গে বলতে হচ্ছে আজকে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হবে। অসংখ্য ধন্যবাদ তোমাদের দুজনকেই। কবিতা নিয়ে আরো এগিয়ে যাও, আরো কবিতার মধ্যে কি বলবো, কবিতার একেবারে যেটা বলছিলে তুমি সোলাঙ্কি, যে কবিতাকে বুঝতে হবে, আরো বেশি বেশি করে বুঝে এর প্রকাশ করো, চর্চা করো, চেষ্টা থাক। দুজনকেই বলছি। সেই সঙ্গে অলোকেশ দাকেও অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমরা এখানেই অনুষ্ঠান রাখবো। প্রতিদিন আমাদের সঙ্গে এই সময়টায় থাকবেন, কোনোদিন গান নিয়ে, কোনোদিন কবিতা নিয়ে আমরা চলে আসি। নমস্কার।